আচ্ছা দেখ, আজকে আমরা যে টপিকটা কভার করব সেটা হচ্ছে ক্লাবিং অফ ইনকাম। আমাদের ট্যাক্স ডিডাকশন করেছি, তারপরে সেট অফ ক্যারি ফরওয়ার্ড আমরা কমপ্লিট করেছি। আজকে কি করব? আজকে হচ্ছে ক্লাবিং অফ ইনকাম। ক্লাবিং মানে কি? ক্লাবিং মানে যুক্ত করে দেওয়া, একদম বাংলা মানে। এটা ডেফিনেশনটা বোঝার চেষ্টা করি। যেমন ধর, আমার যদি ইনকাম অনেক বেশি হয়ে যায়, আমি কি চাইবো? ইনকাম বেশি হয়ে গেলে তো ট্যাক্স বেশি হয়ে যাওয়া। আমার কিছুটা ইনকাম যদি আমার ওয়াইফের নামে বা ছেলেপুলের নামে বা মায়ের নামে বা কাউর নামে যদি একটুখানি ট্রান্সফার করে দিতে পারি, তাহলে কি হবে? আমার ট্যাক্স লায়াবিলিটিটা কমে যাবে। যেমন ধর, আমি আমার একটা হাউস প্রপার্টি আছে, আমি আমার ওয়াইফের নামে ট্রান্সফার করে দিলাম হাউস প্রপার্টিটা। তো সেখান থেকে যে রেন্টাল ইনকাম জেনারেট হবে, আমার ওয়াইফের ইনকাম বলে কনসিডার হবে, ওর হাতে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বলে কনসিডার হবে। আমার তো হবে না, কিন্তু গভর্নমেন্ট ধরে নেবে এটা আমারই ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এবার দু রকমের হয়, একটা রিভোকেবল, একটা ইরিভোকেবল। যেমন ধর, এমন ভাবে ট্রান্সফার করলাম ওটা আমি আর কোনোদিন নিতে পারবো না। কোনো ট্রাস্টকে ধর আমি আমার হাউস প্রপার্টি ট্রান্সফার করলাম, ইরিভোকেবল, তাহলে ওটা আমার ইনকাম হিসাবে কনসিডার করা হবে না। ওটা থেকে যা ইনকাম জেনারেট হবে বলে দিলাম আমার ওয়াইফ পাবে বা বাচ্চা পাবে, তাহলে ওটা কি হয়ে যাবে? ওর ইনকাম ফ্রম, তো ওর ট্যাক্স হবে। আর যদি যেগুলো রিভোকেবল, আমি চাইলেই আমার নামে আবার করে নিতে পারবো যে অ্যাসেট গুলো, সেগুলো কার ইনকাম হিসাবে কনসিডার করা হবে? আমার ইনকাম হিসাবে কনসিডার করা হবে। এখানে এবার কি, মেনলি একটা মানুষ কাকে করে? নিজের ওয়াইফকে করে, বাচ্চাদেরকে করে, মা বাবাকে করে, এই তো করে। তো প্রত্যেকটা পয়েন্ট আমরা বোঝার চেষ্টা করি। ট্রান্সফার অফ অ্যাসেট টু স্পাউস। স্পাউসের ডেফিনেশন কি? ছেলেদের ক্ষেত্রে ওয়াইফ, ওয়াইফদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে তার হাজবেন্ড। ওয়ার অ্যান অ্যাসেট, অ্যাসেট মানে other than house property is transferred by an individual to his spouse directly or indirectly otherwise than for an adequate consideration except divorce. আমি আমার বউয়ের নামে ফিক্সড ডিপোজিট করে দিলাম, ট্রান্সফার করে দিলাম 5 লক্ষ টাকা বা 10 লক্ষ বা 20 লক্ষ। তো 20 লক্ষ টাকার ওপর কি হবে? ওর ইন্টারেস্ট পাবে। তো এটা ইন্টারেস্টটা ওর হাতে ট্যাক্সেবল হওয়া উচিত, কিন্তু ওটা কি হবে? আমার হাতে ট্যাক্সেবল হবে। কিন্তু যদি ডিভোর্সের সময় ট্রান্সফার করি, তাহলে কার হাতে ট্যাক্সেবল হবে? ওর হাতে। আর ডিভোর্স ছাড়া বাকি সময় যদি ট্রান্সফার করি, আমার হাতে ট্যাক্সেবল হবে। এটা বোঝা যাচ্ছে? ট্রান্সফারটা, হাউস প্রপার্টিটা একটু আগেই বললাম, দুটো পয়েন্ট হয়, রিভোকেবল, ইরিভোকেবল। দেন সাচ অ্যাসেট ইজ ডিমড টু বি দ্য ইনকাম অফ দ্য ট্রান্সফারার। আচ্ছা, ইম্পর্টেন্ট পয়েন্টস কি মনে রাখতে হবে? ট্রান্সফার মে বি ডাইরেক্ট অর ইনডাইরেক্ট। ডাইরেক্ট ট্রান্সফারও হতে পারে, ইনডাইরেক্ট ট্রান্সফারও হতে পারে। ইট ইজ টু বি নোটেড দ্যাট দ্য হোয়াট ইজ ক্লাবড ইনকাম ফ্রম অ্যাসেট, নট ইনকাম ফ্রম ইনকাম। ধর, আমার ওয়াইফকে আমি 5 লক্ষ টাকার এফডি ট্রান্সফার করলাম, ওখান থেকে যে ইনকাম হবে সেটা আমার ইনকাম হিসেবে কনসিডার করা হবে। ওর যদি আলাদা কোনো ধর ইনকাম করলো, ধর 5 লক্ষ টাকা, ও সেখান থেকে কিছু টাকা ইনকাম করলো, সেই ইনকামটাও কোথাও ইনভেস্ট করে টাকা কামালো, সেটা ওরই ইনকাম হিসেবে কনসিডার করা হবে। আমরা একটা দুটো সামস করছি একটু পরে। ইফ প্রপার্টি ইজ অ্যাকোয়ার্ড আউট অফ পিন মানি দেয়ার উড বি নো ক্লাবিং। পিন মানি মানে হচ্ছে তোর ও নিজের হাত খরচা থেকে জমিয়ে 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 নিজের প্রপার্টি কিনেছে। মানে পাতি কথায় র্যাশনালিটি বোঝার চেষ্টা করবি, যে কোন ইনকামটা আমি ট্যাক্স বাঁচানোর জন্য ট্রান্সফার করছি, কোন অ্যাসেটটা ট্যাক্স বাঁচানোর জন্য ট্রান্সফার করছি, বা কোনটা আমি রেশনাল, যে হ্যাঁ সত্যি ট্রান্সফার হয়ে গেছে। এক মিনিট মাঝখানে রেকর্ডিং হচ্ছে। যেটা আমি অ্যাসেটটা ট্রান্সফার করার জন্য কথা বলছি, তো এই যেটা আমি ট্যাক্স বাঁচানোর জন্য ট্রান্সফার করছি সেটা হবে, আমার হাতে ক্লাবিং হয়ে যাবে। আর যেটা এমনি রেশনালিটি আছে, যে হ্যাঁ ডিভোর্সের সময় ট্রান্সফার করছি বা এমনি ট্রান্সফার করে দিলাম, ওর ব্যাপার, সেগুলোতে ট্যাক্স আমার হাতে ট্যাক্সেবল হবে না। এইটা আমরা একটু পরে দেখছি। একটা এক্সাম্পল দেখ, দুটো কি বলেছে? মিস্টার এক্স ওয়াই কে কত টাকার ডিবেঞ্চার দিচ্ছে? 10,000 টাকার।
আর ওয়াই মিসেস এক্স কে দিচ্ছে, মানে আমি আমার ওয়াইফকে ডাইরেক্টলি দিচ্ছি না, আমি আমার ওয়াইফকে ডাইরেক্টলি দিচ্ছি না, কিভাবে দিচ্ছি? ইনডাইরেক্টলি দিচ্ছি। তাহলে এটাকেও কি ধরে নেওয়া হবে? ক্লাবিং হিসাবে ধরে নেওয়া হবে। মানে এই ডিবেঞ্চারটা ক্লাবিং নয়, ডিবেঞ্চার থেকে যে ইনকাম জেনারেট হবে ওটা আমারই ইনকাম হিসাবে ধরে নেওয়া হবে। ধর আমি আমার ওয়াইফকে ডাইরেক্টলি দিচ্ছি না, আমি তো জানি ডাইরেক্টলি দিলে তোর ক্লাবিং হয়ে যাবে, আমি ইনডাইরেক্টলি দিচ্ছি। আমি ধর অন্য কাউকে দিলাম, ধর আমি শোভনকে 5 লক্ষ টাকা দিয়ে বললাম আমার ওয়াইফের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবি, তাও এটা ধরে নেওয়া হবে যে আমি আমার ওয়াইফকে ট্রান্সফার করেছি। এটাকে কি বলা হয়? ইনডাইরেক্ট ট্রান্সফার বলা হয়। মিস্টার এক্স মিসেস এক্স কে পকেট মানি দিচ্ছে, আর সেই পকেট মানির টাকা জমিয়ে মিসেস এক্স হচ্ছে কোনো প্রপার্টি কিনেছে, তো এখানে কি ক্লাবিং হবে? না, এখানে ক্লাবিং হবে না। ক্লাবিং এর বেসিক ডেফিনেশনটা দেখ, কোনো কোয়ারিজ থাকলে বল। দেখ, আই হোপ আগের পার্টটা একটু সবার মাথায় ঢুকেছে। এখানে দেখ, মিস্টার এক্স মিসেস ওয়াই কে দিচ্ছে, কোনো একটা অ্যাসেট ট্রান্সফার করছে, ডিবেঞ্চার বা শেয়ার বা ফিক্সড ডিপোজিট হোয়াট এভার। মিস্টার ওয়াই মিসেস এক্স কে দিচ্ছে, তো এটা হচ্ছে ইনডাইরেক্ট ট্রান্সফার। মানে আমি অন্যজনের ওয়াইফের নামে একটা টাকা ট্রান্সফার করে দিলাম আমার নিজের ওয়াইফকে না দিয়ে, ও আবার নিজের ওয়াইফকে ট্রান্সফার না করে আমার ওয়াইফকে করে নিল, ট্রান্সফার করে দিল, বন্ধুরা বন্ধুদের মধ্যে এরকম করছে, তো স্টিল এটা ধরে নেওয়া হবে ইনডাইরেক্ট ট্রান্সফার। এখানে আমার ওয়াইফ যে টাকাটা ইনকাম করবে সেটা আমার হাতে ট্যাক্সেবল হবে, আর ওর ওয়াইফও যে টাকাটা ইনকাম করবে মেবি আমি পাঠিয়েছি কিন্তু ওটা ওর হাতে ট্যাক্সেবল হবে, রাইট? করতে পারে না অত কিছু, ধরবে ওই সিএরা যায় ইনকাম ট্যাক্স অফিসে, কি করে ওদের মধ্যে কথা হয়, বলে যে বোঝাও তুমি এই ট্রানজাকশনটা। আরো একটা এক্সাম্পল করার আগে একটা জিনিস শুনে নে। আরো একটা হয়, যেমন ধর আমার ওয়াইফ আমার কাছে চাকরি করে আমারই কোম্পানিতে বা আমারই ব্যবসাতে, আমার ওয়াইফকে ধর, আমার ওয়াইফ রিসেপশনিস্ট আর আমি 80,000 টাকা মাইনে দিচ্ছি, তাহলে ওর স্যালারিটা আমার হাতে ট্যাক্সেবল হবে। একটা রিসেপশনিস্টের 80,000 টাকা মাইনে হয়? হবে না, ওর হাতে ট্যাক্সেবল হবে। ওর এই যদি ওকে 10,000 12,000 টাকা দিই সেটা আলাদা, 80,000 টাকা যদি স্যালারি দিই তাহলে কার হাতে ট্যাক্সেবল হবে? আমার হাতে। 80,000 পুরোটাই আমার হাতে ট্যাক্সেবল হবে। কিন্তু যদি সে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কোনো হাইয়েস্ট মানে প্রফেশনাল ডিগ্রি করে থাকে, কোয়ালিফাইড, তাকে যদি আমি টাকা দিই তাহলে ওর হাতেই ট্যাক্সেবল হবে, রাইট? এটা বোঝা গেল? এটা একটা এক্সাম্পল বুঝি। এখানে কি বলেছে দেখ, মিস্টার এক্স 1 লাখ টাকার ডিবেঞ্চার মিসেস এক্স কে দিয়েছে, সি আর্ন 10,000 ইন্টারেস্ট দেয়ার ফ্রম, তাহলে 10,000 টাকা ইন্টারেস্ট কামিয়েছে। দিস অ্যামাউন্ট ইজ রিইনভেস্টেড অ্যান্ড এগেন আর্ন 1,000 টাকা ইন্টারেস্ট, রাইট? তাহলে ধর এটা ধর আমি, আর এটা ধরে নে স্পাউস, এটা ধর আমি, এটা আমার স্পাউস। তাহলে এই যে 10,000 টাকা যে কামিয়েছে, আমি ডিবেঞ্চার দিয়েছি তার জন্য ও টাকা কামিয়েছে, এটা আমার হাতে ট্যাক্সেবল হবে। আমি 1 লক্ষ টাকার ডিবেঞ্চার দিয়েছি তাই জন্য সে 10,000 টাকা কামিয়েছে, এটা আমার হাতে ট্যাক্সেবল হবে। এবার ইন্টারেস্ট কামানোর পর নিজের বুদ্ধিতে টাকা ইনভেস্ট করে পয়সা কামিয়েছে, 1,000 টাকা কার হাতে ট্যাক্সেবল হবে? স্পাউসের হাতে। বোঝা গেল এক্সাম্পলটা? আচ্ছা, তারপরের এক্সাম্পলটা দেখ, মিস্টার এক্স গিফট ডিবেঞ্চার অফ 1 লাখ টু মিসেস এক্স, she sells the debenture for 1.5 lakh. The amount is reinvested and again earned interest of 15,000. বিক্রি করে কত টাকা কামিয়েছে? না 50,000। এটা ধর আমি, এটা স্পাউস। সেল করে যে ইনকামটা করেছে সেটাকে কি বলা হয়? ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস।
এটা কার ইনকাম হিসাবে কনসিডার হবে? আমার। আবার রিইনভেস্ট করেছে আর 15,000 টাকা কামিয়েছে, ওটা কার হাতে ট্যাক্সেবল হবে? না, ধরে নিলাম 1.5 লাখ টাকা রিইনভেস্ট করেছে, 15 কামিয়েছে, তো এটা কার হাতে ট্যাক্সেবল হবে? না, 15,000টা 2 ভাগে ভাগ হবে। 1.5 লাখ মানে 10% কামিয়েছে, তো আমার 1 লাখ টাকার উপর 10% 10,000 হচ্ছে, মানে দুজনের টাকা আছে এখানে। দেখ 1 লাখ আর আমার ওয়াইফের টাকা কত আছে? 50,000। রেশিও কত হচ্ছে? 2:1। 15,000 কেও 2:1 এ ডিভাইড করবো। 10,000 টাকা আমার হাতে ট্যাক্সেবল হবে, 5,000 টাকা আমার ওয়াইফের হাতে ট্যাক্সেবল হবে। মানে 15,000টা একা আমার হাতে ট্যাক্সেবল হবে না, কিছুটা আমার হাতে ট্যাক্সেবল হবে আর কিছুটা আমার ওয়াইফের হাতে। ক্যাপিটাল গেইন যেটা হয়েছে 50,000, সেটা পুরোটাই আমার। ক্যাপিটাল গেইন যেটা হয়েছে সেটা পুরোটাই আমার। আর 15,000 যেটা ক্যাপিটাল গেইন, 1.5 লাখ টাকা তোর হাতে আছে, ওই 1.5 লাখ টাকাটা আবার ইনভেস্ট করে দিল, করে 15 কামালো। 15টা ওর হাতে ট্যাক্সেবল নয়, 10 আমার হাতে, 5 ওর হাতে। কারণ ওই 1.5 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকা আমার, 50,000 টাকা ওর। তাহলে 1 লাখ = 50,000, 2:1 ওর ইনকামটাকে আমরা ভাগ করে নিলাম। এটা ক্যালকুলেশন। এগুলো ছোট ছোট থিওরি বেসড কোয়েশ্চেন দেবে, কিন্তু তোকে বুঝতে হবে। এটা বুঝলি কিনা দেখ। আচ্ছা দেখ, আই হোপ আগের পার্টটা সবার মাথায় ঢুকেছে। আগের পার্টে আমরা কি শিখলাম? বউকে যদি অ্যাসেট ট্রান্সফার করি বা বউ যদি আমার কাছে চাকরি করে, এই পার্টটা শিখেছি। একটা পার্ট এখনো বাকি আছে, বউয়ের সাথে যদি পার্টনারশিপ করি, ওটা পরে দেখছি। ইনকাম অফ এ মাইনর চাইল্ড। তো ধর কোনো বাচ্চা আছে, বাচ্চার নামে তুই অ্যাসেট ট্রান্সফার করলি, তো বাচ্চা যে টাকাটা কামাবে ওটাও কার ইনকাম হবে? আমারই ইনকাম হবে। যেমন ধর টিউশন পড়িয়ে অনেক টাকা কামিয়ে আমি আমার বাচ্চার নামে 20 লাখ টাকার এফডি করে দিলাম, তো ইন্টারেস্ট ইনকাম হবে। তো 20 লাখ টাকার এফডি তো অনেকই ইন্টারেস্ট হবে। ইনকাম ফ্রম আদার সোর্স হচ্ছে, তো ওটা কি আমার বাচ্চার নামে হবে? না, ওটা আমারই ইনকাম হিসাবে ধরে নেবে, আমাকেই ট্যাক্স পে করতে হবে। মাইনর চাইল্ড মানে কি? 18 বছর বয়স হয়নি। বাচ্চার নামে যদি কোনো অ্যাসেট ট্রান্সফার করি, আমার হাতে ট্যাক্সেবল হবে, সেই অ্যাসেট থেকে যা ইনকাম হবে। তার কিছু ব্যতিক্রম আছে। কি কি? ইনকাম অফ এ মাইনর চাইল্ড হু ইজ সাফারিং ফ্রম এনি ডিসেবিলিটি। ধর ডিসেবল যদি হয়, তাহলে আর আমার ইনকাম হিসাবে ট্যাক্সেবল হবে না। ডিসেবিলিটি পড়েছিলাম না 80U তে। ইনকাম অফ এ মাইনর চাইল্ড অন অ্যাকাউন্ট অফ ম্যানুয়াল ওয়ার্ক। ধর আমার ছেলেপুলে আছে, দিয়ে সিরিয়ালে কাজ করে বা সিনেমাতে কাজ করে, দিয়ে বা গান করে, নাচ করে, নিজের স্কিল অ্যান্ড ট্যালেন্ট দিয়ে টাকা কামাচ্ছে, তাহলে ওটা আমার ইনকাম নয়, আমার হাতে ট্যাক্সেবল হবে না। থার্ড পয়েন্ট কি আছে? ইনকাম ও ম্যানুয়াল কাজ বা স্কিল ট্যালেন্ট যা কিছু দিয়ে বা নিজে খাটাখাটনি করে টাকা কামায় ধরে নে, তো আমার হাতে ট্যাক্সেবল হবে না। যখন কোনো মানে বাচ্চাকে ধরে অ্যাসেট ট্রান্সফার করলাম, তার ইনকামটা আমার হাতে ট্যাক্সেবল হচ্ছে, গভর্নমেন্ট 1,500 টাকা এক্সেমশন দেবে আন্ডার সেকশন 10 সাবসেকশন 32 ইচ বাচ্চার জন্য। যদি আমার দুটো বাচ্চা থাকে, 3,000 টাকা আমি এক্সেমশন পেয়ে যাব। আর এখানে দেখ একটা পয়েন্ট, the income of a minor child will be taxable in the hand of parent whose total income is higher. ধর আমিও কাজ করি, আমার ওয়াইফও কাজ করে, তো যার ইনকামটা বেশি হবে তার সাথে ট্যাক্সেবল হবে। গভর্নমেন্ট চালাক, তাহলে তো বেশি ট্যাক্স নিতে পারবে। ইনকাম অফ আ ম্যারিড মাইনর ডটার শ্যাল অলসো বি ক্লাবড। তোর ধর বাচ্চা মেয়ে 16 বছর বয়স, বিয়ে হয়ে গেছে, স্টিল ওকে অ্যাসেট দিলে তোর হাতে ট্যাক্সেবল হবে। যদি ধর 18-19 বছর বয়স হয়ে গেছে, ধর তোদের বাবা মারা, তোদের সবার 18+ হয়ে গেছে, তোর বাবা ধর তোর নামে 50 লক্ষ টাকার এফডি ট্রান্সফার করে দিল, সেখান থেকে যা ইনকাম হবে সেই ইনকামটা তোর হাতে ট্যাক্সেবল হবে, তোর বাবার হাতে হবে না, কারণ তোরা কেউ মাইনর নয়। বোঝা যাচ্ছে? একটা এক্সাম্পল দেখি। মিস্টার এ হ্যাজ 3 মাইনর children, twin daughter and a son. Income of twin daughters are 2,000 per annum and that of son 1,200 টাকা per annum. Compute কি income? তোর compute the income to be clubbed in the hands of
এ। কেউ যদি এরকম করিস যে 2000 করে কামায়, 2000 ইন্টু 2 প্লাস 1200 ইন্টু 1 যোগ করে কত হচ্ছে 5200 লেস এক্সেমশন 1500 ইন্টু 3 4500 টাকা দিয়ে কত হচ্ছে, এটা কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। কারণ ছেলের ইনকাম তো 1200, 1500 ইন্টু 3 হবে না, 1500 ইন্টু 2 আর 1200 ইন্টু 1। যেহেতু ছেলের ইনকাম 1500 থেকে কম, তো কম টাকাটাই ছাড় পাবে। যেহেতু ছেলের ইনকাম কত 1200, তাই গভর্নমেন্ট ওকে কত ছাড় দেবে, 1200 টাকা ছাড় দেবে। আই হোপ বাচ্চাদের টপিকটা মাথায় ঢুকেছে। আমরা কয়েকটা এক্সাম্পল করে দেখব, তোরা একবার দেখে নে, কারোর কোনো কোয়ারিজ থাকলে বল। আচ্ছা দেখ, আই হোপ এতটা অবধি মোটামুটি সবার মাথায় আরামসে ঢুকে গেছে। এবার 2-4টে এক্সাম্পল করি, পরীক্ষায় কেমন কোয়েশ্চেন আসে দেখি, দিয়ে এই চ্যাপ্টারটার গল্প আজকে মিটিয়ে দেবো। দেখ কি বলেছে, অন 1/4/2018 X transfer a house property to a trust with the explicit direction that till the lifetime of Y, his widowed mother, the income from the house shall be applied for the maintenance of Y. Y dies on 1/5/2024, মানে 18 থেকে 24 অবধি, and thereafter X continue to receive the income from house. Discuss who is liable to pay tax in respect of the income from house property. ধর নিজের বিধবা মায়ের নামে একটা হাউস, মায়ের নামে ট্রান্সফার করেনি, ট্রাস্টের নামে ট্রান্সফার করেছে, ট্রাস্টিকে দিয়েছে, যাতে ওই ওখান থেকে যা ইনকাম হবে কে পাবে, ওর মা পাবে। ঠিক আছে, তো এটা কার হাতে ট্যাক্সেবল হবে? প্রথমে তো 1/5 কত থেকে, 1/4/18 থেকে যতদিন না ওর মা মারা গেছে, এই ডেটটায় হাউস প্রপার্টি থেকে যা ইনকাম হয়েছে কে কার হাতে ট্যাক্সেবল হবে? ট্রাস্টি। ওর মায়ের নামে তো অ্যাসেটটা যায়নি, ট্রাস্টের নামে গেছে, ট্রাস্টের হাতে ট্যাক্সেবল হবে, ট্রাস্ট ট্যাক্স পে করবে। আর তারপর থেকে টাকাটা কে পাচ্ছে? ওয়াই মারা গেছে, তারপর থেকে এক্স আবার পাচ্ছে টাকাটা। তারপর থেকে 1/5/24 থেকে যতদিন বেঁচে থাকবে এক্স বা যার কাছে থাকবে প্রপার্টিটা, এক্স এর হাতে ট্যাক্সেবল হবে। বোঝা যাচ্ছে? বলেনি, কিছু বলেনি, আমি ধরে নিলাম ইরিভোকেবল। এটা বোঝা গেল কিনা বল? ট্রাস্টের হাতে অ্যাসেটটা ট্রান্সফার করেছে, ওর মা বেনিফিট পাবে। আমি কোনো XYZ ট্রাস্টকে একটা অ্যাসেট দিয়ে বললাম এই অ্যাসেট হাউস প্রপার্টির টাকাটা আমার মা পাবে। মা যতদিন বেঁচে ছিল ট্রাস্টের হাতে ট্যাক্সেবল, মা মারা যাওয়ার পরে কার হাতে ট্যাক্সেবল? আমার হাতে ট্যাক্সেবল। এটা দেখ ভালো করে, দেখ। আই হোপ এটা সবার মাথায় ঢুকেছে। নেক্সট আমরা কোয়েশ্চেন করার চেষ্টা করি। on 1/4/2024 তো মিস্টার এক্স হ্যাড গিফটেড 1 লাখ টু হিজ ওয়াইফ মিসেস এক্স। অন দ্য সেম ডে মিসেস এক্স borrowed 1,50,000 from the bank by mortgaging her jewelry. তাহলে টোটাল কত টাকা হচ্ছে? 1.5 লাখ। কি করে 1 লাখ টাকা ধর আমি আমার ওয়াইফকে গিফট করেছি, আর ও ব্যাংক থেকে লোন নিয়েছে 1.5 লাখ। টোটাল টাকা কত? ধর এখানে লিখি মাই মানি 1 লাখ, ওয়াইফস মানি, স্পাউস ধরে নিবি তোরা। তো টোটাল কত টাকা হচ্ছে? আরে ওরই তো টাকা বলে, এখনো ইনকাম বলেনি তো, দেখ আগে অঙ্কটা। and the total amount was invested by her. এবার সে ওই টাকাটা পুরো ইনভেস্ট করে দিয়েছে।
আমার টাকা 1,00,000, আমার ওয়াইফ ব্যাংক থেকে লোন নিচ্ছে, ওর টাকা 1,50,000 দিয়ে পুরোটা ইনভেস্ট করেছে। করে ফর দ্য ইয়ার এন্ডিং 31st ইনভেস্টেড বাই হার ইন এ বিজনেস, নিজের একটা ব্যবসা চালু করেছে, পার্লার চালু করেছে, জামা কাপড় কিছু একটা করেছে। ফর দ্য ইয়ার এন্ডেড 31শে মার্চ 2025, দ্য টোটাল প্রফিট আর্নড ফ্রম দ্য বিজনেস অ্যামাউন্টেড টু 50,000। আর এই 2.5 লাখ টাকা ইনভেস্ট করে 50,000 কামিয়েছে। এই 50,000টা কার হাতে ট্যাক্সেবল হবে? একদম পারফেক্ট। 50,000 রেশিও করে দিলেই হয়ে যাবে। রেশিও কত হবে? 10:15, মানে 2:3। ভাগ করে কত হচ্ছে? 20,000 আর 30,000। 20,000টা আমার ইনকাম বলে কনসিডার করা হবে, যেহেতু আমার টাকায় ইনকাম হয়েছে, আর 30,000 টাকা আমার ওয়াইফের ইনকাম। দ্যাটস ইট, অঙ্ক কমপ্লিট। এটা এবার তোকে লিখতে হবে পরীক্ষায়। তো কিভাবে লিখবো? কিছুই না, দ্য অ্যামাউন্ট টু বি ইনক্লুডেড ইন দ্য টোটাল ইনকাম অফ মিস্টার এক্স, ক্যালকুলেশনটা দেখিয়ে দিতে হবে। এটা বুঝলি কিনা বল, মাথায় ঢুকেছে? এটা সলভ কর। ক্যালকুলেশন এভাবেই দেখিয়ে দে যেভাবে আমি লিখেছি। হ্যাঁ, এখানে তো আই হোপ এতটা সবার মাথায় ঢুকে গেছে, কোনো কোয়ারিজ নেই। চলে নেক্সট এক্সাম্পল আমরা করার চেষ্টা করি। এটা 3টে এক্সাম্পল সলিউশনও আছে, ঠিক আছে? প্রথমটা কি বলেছে দেখ, এক্স ট্রান্সফার এ হাউস প্রপার্টি টু ওয়াই হিজ নিফিউ। এখানে না লেখাটা ভালো করে মন দিয়ে পড়তে হবে, লেখা পড়াটা বহুত ইম্পর্টেন্ট। কত টাকার পাঠিয়েছে তোর? উইথ দ্য কন্ডিশন দ্যাট 50% অফ দ্য ইনকাম ফ্রম দ্য হাউস শ্যাল বি পেড টু এক্স। ধর আমি সায়ক, আমার ধর ভাইপো, একটা অ্যাসেট ট্রান্সফার করলাম, ওখান থেকে যা ইনকাম হবে 50% পাবে সায়ক, 50% পাবো আমি। ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 2024-25 দ্য ইনকাম ফ্রম দ্য হাউস প্রপার্টি ওয়াজ 60,000 টাকা। তো এটা কি হবে, কার হাতে ট্যাক্সেবল হবে? এবার এখানে নিফিউ মাইনর নাকি কিছু বলেনি, স্টিল ধরে নিলাম এটা কিছু মেনশন করা নেই, রিভোকেবল প্রপার্টি, মানে যখন চাইবো আমি আমার নামে ট্রান্সফার করে নিতে পারবো। তো পুরো 60,000টাই কার হাতে ট্যাক্সেবল হবে? আমার হাতে ট্যাক্সেবল হবে। কিছু মেনশন করা নেই তো যে ট্রাস্টকে ট্রান্সফার করেছি বা কিছু, কাউকে ট্রান্সফার করে দিলে ওটা ইরিভোকেবল হয়ে যায়, কিছু বলেনি তো এখানে। হ্যাঁ, এখানে দিয়েছে দেখ, একটু এক্সাম্পল, এই সলিউশনটা দেখ। all the income arising to any person out of revocable, এই যে ওরাও অ্যাজিউম করে নিয়েছে, revocable transfer of asset shall be chargeable to tax as the income of the transferor, মানে আমার হাতে, আমি ট্রান্সফার করেছি তো আমার হাতেই এটা ট্যাক্সেবল হবে। এটা বোঝা গেল? তারপরেরটা দেখি। তোমার হাতে কি পুরোটাই ট্যাক্সেবল হবে? পুরোটাই ট্যাক্সেবল হবে, যেটা থাকবে সেটা 50% তোমার থাকবে। 50% ওই পাবে, 60,000-এর 30,000 টাকা ওই পাবে, কিন্তু ওটা আমার ইনকাম হিসাবে ধরে নেবে গভর্নমেন্ট, ওই 30,000-এর উপরেও আমাকে ট্যাক্স পে করতে হবে। ওটাও বলেনি। দুয়েরটা কি বলেছে? এক্স ট্রান্সফার্ড এ হাউস প্রপার্টি টু ওয়াই অন 1/1/2024। এবার ওয়াই কে আমরা জানি না, ওয়াই এর কিছু বোঝা যাচ্ছে না। অন 31st March 2024 ওয়াই ম্যারিড এক্স এর ছেলে জেড। বোঝাতে পারছি? ধর আমি এক্স, আমার একটা ছেলে আছে জেড, তার সাথে ওয়াই বিয়ে করেছে, মানে ও যখন গার্লফ্রেন্ড ছিল তখন আমি গিফট দিয়েছি, তো পুত্রবধূ হচ্ছে, তো ডটার ইন ল হচ্ছে, তো তো এটা আমার ইনকাম হিসাবে ধরে নেওয়া হবে। ছেলের বউ ফৌকে যা ট্রান্সফার করলে অ্যাসেট তাও আমারই ধরে নেবে। এখানে দেখ লেখাটা কি আছে, দ্য এন্টায়ার অ্যামাউন্ট অফ 35,000 রিসিভ ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার শ্যাল বি চার্জ ইন দ্য হ্যান্ডস অফ ওয়াই। এসব ল ফ বাদ দে, রেশনালিটি ভেবে দেখতো, একদম যুক্তি সহকারে
যে কোনো একটা র্যান্ডম মেয়েকে আমি কেন আমার অ্যাসেট ট্রান্সফার করব? নিশ্চয়ই তো কোনো লজিক আছে যে ভবিষ্যতে বিয়ে হবে তখন দিলে কেস খেয়ে যাব, এখন দিয়ে রাখি, তাহলে এটা আমারই ইনকাম হিসেবে গভর্নমেন্ট ধরে নেবে। বুঝতে পারছি, ডটার ইন ল হকে দিলে ধরে নেবে। টু বি অনেস্টলি কেউ দেয় না, রিয়েল লাইফে কেউ নিজের ছেলের বউকে দেবেও না। ঝামেলাটা এখানে, ওই বাংলা সিরিয়ালেই খালি হবে ছেলের বউকে নিয়ে দিচ্ছে, ওসব কেউ কাউর সম্পত্তি আজকালকার দিনে দেয় না। ম্যাক্স টু ম্যাক্স দুটো পার্টি খুব সিরিয়াস, একটা ওয়াইফকে একটা ছেলে পুলে, এদের দুজনকে ট্রান্সফার করাকরি হয়। তাও এখন যে অ্যালিমনির ঘটনা বেড়ে গেছে রিস্ক হয়ে যাবে, এখনো মনে কেউ দেবে না। আর ও লাস্টেরটা কি দিয়েছে, আর gives 1000 per month to his wife Mrs. R as a pin money। পিন মানি মানে পকেট মানি, হাত খরচা দেয় 1000 টাকা। ওর ওয়াইফ হাত খরচা জমিয়ে 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 এই ওরমই হবে। মিসেস আর অ্যাকুমুলেট দ্য মানি অ্যান্ড দাস ইনভেস্ট 1 লাখ ইন এ ব্যাংক। বাবা, 1000 টাকা 1 লাখ জমিয়েছে, বছরে 12, মানে প্রায় 8-9 বছর ধরে জমিয়েছে, 8 বছরে 96, ওই 8.5 বছর ধরে টাকা জমিয়ে ব্যাংকে এফডি করে দিয়েছে। আর কত টাকা কামিয়েছে? এই 10,000 টাকার ইনকাম আমার না আমার ওয়াইফের ইনকাম, কারণ ও জমি জমি নিজের করেছে। রাইট, এই এক্সাম্পলস গুলো বোঝা গেল কিনা দেখ, কোনো কোয়ারিজ থাকলে বল। আচ্ছা দেখ, আই হোপ আগের অঙ্কটা সবার মাথায় ঢুকে গেছে। ঠিক, এই সামসটা একটা নাম্বারস নিয়ে খেলা আছে, করার চেষ্টা করি। বালু ইজ দ্য কর্তা অফ এ এইচইউএফ। এইচইউএফ এর ফুল ফর্ম কি? হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি। কর্তা মানে কি? যে মেন লিডার। যা, পেনটা আসেনি এখনো। কর্তা মানে কি? হেড। ওই কিন্তু ট্যাক্স লায়েবল টু পে ট্যাক্সেস, না দিলে ওকেই ধরবে আগে গভর্নমেন্ট। ইনকাম ফ্রম বালুর ওন বিজনেস। বালু কত টাকা কামায়? 50,000 টাকা। মিসেস বালু কত কামায়? 80,000। ডার্মাটোলজিস্ট, তো কি ধরে নেবো? একদম প্রফেশনাল ধরে নেবো। মিসেস বালুর ইনকাম আলাদা, মিস্টার বালুর ইনকাম আলাদা। লিখে নি, মিস্টার বালু নামটা কেমন, মিসেস বালু। মাইনর সন দীপক, ওর আবার একটা ছেলে আছে দীপক, তার নাম কি? দীপক। এম লিখে রাখলাম, মাইনর মানে ওর 18 বছর বয়স হয়নি। Earning interest on fixed deposit with ABC Limited which were gifted to him by his grandfather। ও ঠাকুরদা দিয়েছে, সে যেই দিক ওর ইনকামটা ট্যাক্সেবল হবে কার হাতে? বালুর হাতে। বালু বা মিসেস বালু, যার বেশি টাকা ইনকাম করে, মিসেস বালু। আগে লিখে রাখি, বালু কামায় 50, মিসেস বালু কামায় 80। আচ্ছা, ওর ইনকামটা কার হাতে যাবে? মিসেস বালুর হাতে। Minor daughter Priya gave a dance performance and received remuneration। প্রিয়া মাইনর, তো এটা কার হাতে ট্যাক্সেবল হবে? ওই প্রিয়ার হাতে ট্যাক্সেবল হবে। তো কি হয়েছে, ট্যাক্স দেবে না? দক্ষতা দিয়ে কামালে ওকে ট্যাক্স দিতে হবে। আচ্ছা, আবার দীপক গট উইনিং ফ্রম লটারি, এটা কে ট্যাক্স দেবে? দীপক দেবে না বালুদের হাতে ট্যাক্সেবল হবে? না না, বালু মিসেস বালু দেবে। এখানে দেখ একটা জিনিস দিয়েছে, এক্সপ্লেন হাউ দ্য অ্যাবভ উইল বি ট্যাক্সড অ্যাজিউমিং দ্যাট নান অফ দেম অপটেড ফর ওল্ড ট্যাক্স রেজিউম। দুটো ট্যাক্স রেজিম হয়, ওল্ড আর একটা ডিফল্ট। ডিফল্টটাকেই নিউ বলা হয়। নিউ ট্যাক্স রেজিমে 1500 টাকার কোনো এক্সেমশন নেই, শুধুমাত্র ওল্ড ট্যাক্স রেজিমে আছে। তো এটা নিউ ট্যাক্স রেজিম, এ কার হাতে চলে যাবে 15,000টা? যদি ওল্ড ট্যাক্স রেজিম হতো এখানে -1500 করতাম, কিন্তু যেহেতু নিউ ট্যাক্স রেজিম এটা করব না। আর ওই 2 লাখ টাকাটাও কার হাতে চলে যাবে?
মিসেস বালু। দীপকের কিছু হবে না, আর ওদের দুজনের 50 লাখ। তাহলে কি 1500 পেতাম যদি ওল্ড ট্যাক্স হতো? হুম। আচ্ছা দেখ, এবার এটাকে আমরা একটা কাজ করি, খাতায় কিভাবে সলভ করব দেখি। আই হোপ এটা সবার মাথায় ঢুকে গেছে, তাই তো? চলে আয়। কারণ মিসেস বালু বেশি টাকা ইনকাম করে, তাই। মিস্টার বালু কম কামায়, মিসেস বালু বেশি কামায়। তো আমরা কিভাবে সলভ করার চেষ্টা করব, এটা একটা ফরম্যাট ড্র করে নিই। পার্টিকুলার ডিটেইলস অ্যামাউন্ট না রোল করব ফার্স্ট টাইম আছে। প্রথমে লিখি মিস্টার বালু। মিস্টার বালু কোথা দিয়ে পয়সা কামায়? দেখ না একটু বল না। আর কিছু কামায়? তাহলে এটাই কি হয়ে যাবে ওর জিটিআই, গ্রস টোটাল ইনকাম। তারপরে কি আছে? মিসেস বালু, ওর কি স্যালারি পায় না? স্যালারি 80,000। দীপকের কি আছে? ইন্টারেস্ট অন এফডি। দীপক 15,000। আর লটারি কত টাকা? 2 লাখ। যোগ কর, মিসেস বালুর কত হচ্ছে? 2,95,000। এটা কি বেরোলো? মিসেস বালুর জিটিআই। আর দীপকের হাতে তো কোনো কিছু ট্যাক্সেবল হয়নি, দীপককে হাঁটিয়ে দিই। আর প্রিয়া আছে খালি, প্রিয়া। ডান্স পারফরম্যান্স। প্রিয়া হচ্ছে ব্র্যাকেটে লিখে রাখি মাইনর। ডান্স পারফরমেন্স মানে আদার সোর্স হচ্ছে ডান্স পারফরমেন্স। কত টাকা কামিয়েছে? 1 লাখ। দাদা এটা আমরা আদার সোর্স হিসেবে কনসিডার করলাম জিনিসটা, মানে ডান্সটা তো হ্যাঁ। হতে পারে। গ্রস টোটাল ইনকাম কত হচ্ছে? 1 লাখ। মিসেস বালুর 50, মিস্টার বালুর 50, মিসেস বালুর 295, আর প্রিয়ার হচ্ছে কত? 1 লাখ। ঠিক। এবার ও কোয়েশ্চেন করছে যে এটা আদার সোর্সে কেন নিচ্ছ তুমি? বিজনেস প্রফেশনও নিতে পারো। এবার ডান্স একটা পারফরমেন্স করে টাকা কামিয়েছে, তো এটা ইনকাম ফ্রম আদার সোর্স। এবার যদি ওর প্রফেশনাল ডান্স পারফর্মার হয়, শো টো করে বেড়ায়, তাহলে পিজিবিপিতেই যাবে, কিন্তু এখানে তো কিছু মেনশন করেনি, আমি ধরে নিলাম আদার সোর্স। এটা সলভ করে নে। আচ্ছা দেখ, আগের অঙ্কটা আই হোপ সবার মাথায় ঢুকে গেছে, কোনো অসুবিধা নেই। মিস্টার বালু, মিসেস বালু, সিমেন্ট, ইট। যাই হোক, এখানে দেখ, এখানে কে আছে? বলরাম মাহাতো। বলরাম মাহাতো, আবার হেডিং দিয়ে নি। এই অঙ্কটা তোরা নিজে নিজে সলভ করবি, আমি এখানে করে দিচ্ছি। মিস্টার বলরাম, ইনকাম অফ বিজনেস, ইনকাম ফ্রম বিজনেস কত কামায়? 1,08,000। ইনকাম অফ মাইনর সন, সিঙ্গার বাই প্রফেশন, এটা পিজিবিপি তে যাবে, বলে দেবে, এরকম প্রফেশন থাকলে বলে দেবে। উইনিং ফ্রম লটারি, টিকিট পারচেসড ইন দ্য নেম অফ দ্য মিস্টার এমস, মিস্টার এম মাহাতোস মাইনর ডটার। ও বাচ্চা মেয়ে, কার হাতে ঢুকে যাবে এটা? আগে বলরাম। মিস্টার মাহাতোস ওয়াইফ ইজ এ গভর্নমেন্ট সার্ভেন্ট, ওই আলাদা করতে হবে। মিসেস বলরাম, ওর বালু নামটা খুব পছন্দ হয়েছে। মিসেস বলরাম কত কামায়? স্যালারি চাকরি করে, 70,000 টাকা কামায়। তোর মেয়ের ইনকামটা কোথায় ঢুকবে? মিস্টার বলরামের হাতে না ওর মায়ের হাতে? বলরাম।
ওই 8,500 টাকা। আর ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট উইথ SBI ইন দ্য নেম অফ মাইনর ডটার, এটাও তো এটাও বলরামের হাতে ঢুকে যাবে। এবার ওল্ড ট্যাক্স নাকি নিউ ট্যাক্স রেজিম কিছু বলেনি, আগেরটায় নিউ ধরেছিলাম, এটাই ওল্ড ধরে নি, তাহলে দু রকমই অঙ্ক আমাদের হয়ে যাবে। আমরা ধরে নিলাম ওল্ড ট্যাক্স রেজিম, এইখানে 1,500 টাকা মাইনাস হবে, এইখানে 1,500 টাকা মাইনাস হবে। ওইটা বুঝতে পারলাম না, ইনকাম ফ্রম মাইনাস ওয়ান কিন্তু সিঙ্গেল বাই প্রফেশন, তাহলে তো স্কিম ও হ্যাঁ, ছেলেটা আলাদা তো 15,000টা লিখিও নি আমি, এখন দেখে নি নাই নিই। কি নাম আছে ওর ছেলেটা? সেটার নাম মাইনাস মাইনর সন। ওর হাতে কত ট্যাক্সেবল হবে? মাইনাস 15,000। ওইটার কেন 1,500 হবে? যখন ক্লাবিং হবে তখন 1,500 মাইনাস হবে। আর সব থেকে ভালো হয় নিউ ট্যাক্স রেজিম ধরে নিবি, ঝামেলাই মিটে যাবে, কোথাও এক্সেমশনের কোনো ঝামেলাই থাকবে না। এটা তোরা নিজে সলভ কর, কারোর কোনো কোয়ারিজ থাকলে প্রশ্ন কর, নিজে সলভ কর, নিউ ট্যাক্স রেজিমে করে দে। ওইটা করে নিতে হবে বলরামের জিএনটি একটা আলাদা ওটা না? দেখতে। হুম, বলরামের 17 একটা জিএনটি আছে। আচ্ছা, আই হোপ এই অঙ্কটা সবার মাথায় ঢুকে গেছে, সবাই সলভ করে নিয়েছিস। সলিউশন একটু দেখে নে, একটু ভালো করে তোরা পরীক্ষায় রিপ্রেজেন্ট করবি। এখানে তাড়াতাড়ি করেছে তাই এরকম। মিস্টার বালুর কত হচ্ছে 136, বউ বলরাম মাহাতোর বউ 70,000, আর মিস্টার বলরাম মাহাতো বালুটা মাথা থেকে বেরোচ্ছে না, আচ্ছা বাচ্চাটার 15,000। দ্যাটস ইট, এখানেই চ্যাপ্টার শেষ। এই আজকে ক্লাবিং পুরো শেষ। Thank you. ছুটি দিচ্ছে না